আমার আশপাশের যে ভিউটা, এটা শুধু দেখেন। আমার দেখা বাংলাদেশের অন্যতম সেরা একটি ভ্রমণ জায়গা হচ্ছে এটা, যেখানে পুরো সবুজের ভিতরে আপনি হারিয়ে যাবেন। দেখতে থাকুন ভিডিও, দেখা হচ্ছে পুরো ভিডিওর মধ্যে। চায়ের রাজধানী খ্যাত বাংলাদেশের একটি অন্যতম জনপ্রিয় পর্যটন কেন্দ্র মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলা। এই ভিডিওতে আমি শ্রীমঙ্গল উপজেলার সবগুলো ভ্রমণ কেন্দ্র আপনাদেরকে ঘুরে দেখানোর চেষ্টা করব। তবে আর দেরি না করে শুরু করি আজকে আমার ভ্রমণ গল্প। এখন রাত 10টা বাজে, আর আমরা এই মুহূর্তে আছি ঢাকার বিমানবন্দর রেলওয়ে স্টেশনে। আমাদের ট্রেন উপবন এক্সপ্রেস রাত 10টা 30 মিনিটে শ্রীমঙ্গলের উদ্দেশ্যে যাত্রা শুরু করবে। আমাদের টিকিট ছিল স্নিগ্ধাতে, যেখানে জনপ্রতি ভাড়া পড়েছিল 540 টাকা করে। রাত 3টায় আমাদের ট্রেন শ্রীমঙ্গল রেল স্টেশনে আমাদেরকে নামিয়ে দেয়। এরপরে আমরা শ্রীমঙ্গলের রেল স্টেশনের পাশেই হোটেল মহসিন প্লাজাতে 2টা রুম বুক করেছিলাম, যেখানে আমরা শুধুমাত্র রাত থাকবো বলে তাদের সাথে কন্ট্যাক্ট করে রুম দুটি নিয়েছিলাম, যেখানে আমাদের রুম দুটির ভাড়া পড়েছিল 4000 টাকা। এখানে আপনি প্রতিটা রুমে 4 জন করে লোক খুব ভালোভাবেই থাকতে পারবে। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম চায়ের রাজধানী শ্রীমঙ্গল থেকে। আমরা এই মুহূর্তে আসছি হচ্ছে শ্রীমঙ্গলে। আর গতকাল রাত 2টায় আমরা শ্রীমঙ্গল পৌঁছেছি। এখন হচ্ছে আমরা একটু সকালে নাস্তা করার জন্য যাচ্ছি, যে পানসি যে রেস্টুরেন্টটা আছে ওইখানে। তারপর ওখান থেকে নাস্তা শেষ করে আমরা আমাদের যে প্রথম যে ঘোরার যে জায়গা সেখানে যাব। তারপরে আর কি আমাদের যে রিসোর্টটা বুকিং দেওয়া আছে অরণ্যের দিন রাত্রে, আমরা সেখানে যাব। তো দেখতে থাকুন ভিডিও, আশা করি আপনাদেরকে ভালো একটি গাইডলাইন দেওয়ার চেষ্টা করবো। সকালের নাস্তা শেষ করে আমরা আবার শ্রীমঙ্গল রেল স্টেশনের উদ্দেশ্যে রওনা হই। কারণ আপনাকে যদি জিপ গাড়ি ভাড়া করতে হয় তাহলে শ্রীমঙ্গল রেল স্টেশনের আশপাশের সবগুলো জিপ গাড়ির স্ট্যান্ড, তাই আপনাকে অবশ্যই শ্রীমঙ্গল রেল স্টেশনের আশপাশের দিকে যেতে হবে এবং এখান থেকে আপনি কোন কোন স্পটগুলো ঘুরতে চান সেই অনুযায়ী আপনাকে জিপ গাড়ি ভাড়া করতে হবে। এক্ষেত্রে আমরা শ্রীমঙ্গলের সবগুলো স্পট ঘোরার জন্য 2 দিনের জন্য জিপ গাড়িটি ভাড়া নিয়েছিলাম। আমাদের জিপ গাড়ির ভাড়া পড়েছে 5500 টাকা। সাধারণত এটি 4000 থেকে 4200 টাকা পর্যন্ত হয়ে থাকে 2 দিনের জন্য, কিন্তু যেহেতু আমরা ছুটির দিনে গিয়েছিলাম এই জন্য আমাদের কাছ থেকে তারা একটু বেশি ভাড়া রেখেছিল। ইতিমধ্যে আমরা আমাদের রিসোর্ট অরণ্যের দিনরাত্রি রিসোর্টে পৌঁছে গেছি। অরণ্যের দিনরাত্রি রিসোর্টটি শ্রীমঙ্গল উপজেলার রাধানগর ইউনিয়নে অবস্থিত এবং শ্রীমঙ্গল উপজেলা থেকে প্রায় 5 কিলোমিটার দূরে অবস্থিত। আর এই রিসোর্টটি অসাধারণ সুন্দর একটি রিসোর্ট। মূলত এই রিসোর্টের 2টা কটেজ রয়েছে, একটি হলো এসি এবং আরেকটি হলো নন এসি। প্রথমে আপনাকে যাওয়ার পথে এসি কটেজটি পড়বে এবং তার থেকে কিছু দূর আগালেই আপনি পাবেন নন এসি কটেজ। অরণ্যের দিনরাত্রি রিসোর্টের 2টি কটেজই অসাধারণ সুন্দর এবং প্রাকৃতিক দৃশ্যে ভরপুর। তো আমরা এখন আছি অরণ্যের দিনরাত্রি রিসোর্টে। আর আমাদের রুম কিন্তু এই যে টাওয়ার বিল্ডিং এইটাতে। আমাদের রুম এখনও রেডি হয় নাই, কারণ আমরা 12টার আগে চলে আসছি। 12টার সময় আর কি আমাদের চেক ইন। তো রুম রেডি হলে তারপরে কিন্তু আমরা এখানে চেক ইন করবো। তারপরে এখান থেকে কোথাও আর কি ঘুরতে যাব, যেহেতু আমাদের জিপ গাড়িও আমরা একটা রিজার্ভ করছি। একটা এখানে আলমিরা টাইপের আছে, যেখানে আপনি চাইলে আপনার জামা কাপড় রাখতে পারবেন। সাথে একটা জাই নামাজও আছে, নামাজ পড়লে করতে পারবেন। আর এটা হচ্ছে আর কি বেসিক আইটেম যা যা থাকার প্রয়োজন এটা আছে। আর ওয়াশরুমে যেটা যেটা আছে সেটা আমাদেরকে দেখাই। ওয়াশরুমে আর কি এই যে হ্যান্ড ওয়াশ, বেসিন, শাওয়ারের জন্য আলাদা একটা প্লেস আছে, যে কমোড আছে, হাই কমোড। এখানে এটার যে ব্যালকনিটা আছে সেটা আপনাদেরকে একটু দেখাই। ব্যালকনিটা কিন্তু বিশাল বড়, এই যে বিশাল বড় একটা ব্যালকনি। এখানে 2 জনের বসার জন্য চেয়ার আছে। এটা কিন্তু আশপাশ থেকে মোটামুটি ভিউ পাওয়া যায়। আমাদের যে রুমে আমরা আছি এই রুমটা আপনাদেরকে দেখাইলাম।
আমরা কিন্তু মূলত এখানে 2টা রুম নিয়েছি, একটা মানে 2টাই আর কি 4 বেডের। সো আমরা 8 জন লোক, যার জন্য আর কি 2টা রুম নিয়েছি। আমাদের 2 রুমে ভাড়া পড়ছে 5,500 টাকা। আর যদি আপনারা কাপল আসেন, কাপলের জন্য হচ্ছে ভাড়া 4,200 টাকা। এবং যদি ইকো কটেজে যান, ইকো কটেজের ভাড়া হচ্ছে 3,200 টাকা করে। সেখানে কিন্তু এসি নাই, টিভি নাই, বা যে কমন যে ফ্যাসিলিটিসগুলো এখানে আছে ওয়াইফাই বা যেগুলো, এগুলো কিন্তু ইকো কটেজগুলোতে নাই। সো এতক্ষণ যেটা দেখাইছিলাম এটা হচ্ছে আমার যে রুমে আছে ওই রুমটা। আর এবার আপনাদেরকে আরেকটা রুম দেখাবো, এখানে আমাদের আরো লোকজন আছে। আসার আগে দরজা বন্ধ করে দিয়ে বসে আছে, তার মানে কোনো ঝামেলা আছে এর মধ্যে। এই যে আমার বড় ভাই, এটাও কিন্তু একই রকমের রুম, 2টাই হচ্ছে সব একই ফ্যাসিলিটিস 2টাতেই করবে। আর দায়িত্বল ভাই এতে, আর ওই যে স্টিল বডি যেটা দেখাইলাম তারা তো খুঁজে পাচ্ছি না। আছে রেস্টরুম আছে। আমাদের হোটেলে চেক ইন করে ফ্রেশ হয়ে বের হতে হতে প্রায় 1:30 বেজে যায়। তাই আমরা প্রথমে চিন্তা করেছি আগে আমরা দুপুরে লাঞ্চ করব, তারপর এখান থেকে অন্য কোথাও ঘুরতে যাব। যেহেতু শ্রীমঙ্গলের ঘোরার জায়গাগুলো সব একই দিকে, এজন্য আমাদেরকে একটু চিন্তাভাবনা করেই ঘোরার প্ল্যানটা করতে হয়েছে। ইতিমধ্যে আমরা দুপুরে লাঞ্চের জায়গায় পৌঁছে গেছি। এখন দুপুরে লাঞ্চের জন্য আসছি এখানে একটা রেস্টুরেন্টে। এখন লাঞ্চ করব, তারপরে হচ্ছে আর কি আবার ঘুরতে বের হবো, দেখি কি কি আছে ভিতরে খাবার। এটা হচ্ছে আমাদের আজকের লাঞ্চের খাবারের জায়গা। এটা এই যে সব খাবার দিয়ে গেছে, ভর্তা দিছে, ভাত দিছে, আর এটা হচ্ছে আমাদের দুপুরের খাবারের মেনু। চিংড়ি মাছ নিছি আমরা একটা, আর ভর্তা হচ্ছে কমন আর কি, 4-5 পদের ভর্তা আছে এখানে। আর এই যে হাঁসের মাংস এটা নিছি। হাঁসের মাংস হচ্ছে আপনার 250 টাকা 3 পিস দিবে। আর হচ্ছে মুরগির মাংস হচ্ছে 180 টাকা, যেটা একটা লেগ পিস দিবে। আর হচ্ছে গরুর মাংস হচ্ছে 5 পিস হচ্ছে 200 টাকা। গরুর মাংস অত বেশি আর কি আমাদের পছন্দ হয় নাই। আর চিংড়ি মাছ হচ্ছে 2 পিস আপনার 300 টাকা। তো আমরা খাবার শেষ করি, তারপরে আবার সামনে দেখা হবে, যেখানে আর কি ঘুরতে যাবো আমরা এখন। তো আমরা দুপুরে খাওয়া দাওয়া শেষ করে এখন আর কি প্রথম স্পট যেটা, সেখানে ঘুরতে যাচ্ছি, নূরজাহান টি বাগান, চা বাগান। সো আপনাদেরকে দেখাবো পুরো নূরজাহান চা বাগানটা। আর এই যে আমার ভাই, সে কিন্তু পুরা চিল করবে বলে এইভাবে দাঁড়ায় আছে, প্রকার খুব জোর জবরদস্তি করে তাকে আনা হয়েছে। যাই হোক, এখন নূরজাহান চা বাগানে যাচ্ছি। তো পুরো নূরজাহান চা বাগানের ভিডিও আপনাদেরকে আমি দেখাবো, তো দেখতে থাকো। আমরা এই মুহূর্তে আছি হচ্ছে নূরজাহান চা বাগানে। আমার পিছনে যে চা বাগানটা দেখা যায় এটা হলো নূরজাহান চা বাগান। আর এই আশপাশের পুরো ভিউ এটা আপনারা আর কি দেখতেছেন। তো আমরা সামনের দিকে যাব, দেখি সামনের দিকে আর কি কি আছে। নূরজাহান চা বাগানের ভিতরের দিকে যাচ্ছে। চা বাগানের সাইডটা মানে পুরো 2 সাইডটা কিন্তু টেলা মতো আছে। আর এই টিলার মাঝখানে একটা রাস্তা করে দিছে, যেটা দিয়ে মূলত হচ্ছে ওনারা আর কি যাতায়াত করে, যারা হচ্ছে চা পাতা উঠাইতে আসে বা যারা হচ্ছে এই যে চা বাগানগুলোতে আর কি সেচ দেয় বা পানির ব্যবস্থা করে তারা আসে। আর এই চা বাগানটা মূলত শ্রীমঙ্গলের অন্যতম বড় একটি চা বাগান। এখানে কিন্তু পর্যটকরা বেশিরভাগ সময় সবাই যারা এখানে শ্রীমঙ্গলে আসে তারা কিন্তু এই সাইডটা, অর্থাৎ নূরজাহান চা বাগানের যে সাইডটা, এটা কিন্তু তারা ঘুরতে আসে। সো আমরাও আর কি তো এটা দেখতে আসলাম যে নূরজাহান চা বাগানটা আসলে কেমন, কারণ এটার আমি আগে অনেক ভিডিও দেখছি অনেকের। সো যার জন্য এখানে আসা। তো এখন হচ্ছে বৃষ্টির প্রায় শেষ মুহূর্ত, শেষের দিকে, এই জন্য আশপাশের যে চা গাছগুলো দেখা যায় সবগুলো কিন্তু এখনও পাতা অনেক সবুজ আছে। বাট আমি এর আগে যখন হালদা ভ্যালিতে গেলাম, হালদা ভ্যালিতে কিন্তু আপনারা দেখছেন পাতা কিন্তু অত বেশি পরিমাণে সবুজ ছিল না, কারণ তখন গেছিলাম হচ্ছে মূলত শীতের সময়। আর এখন যেহেতু বৃষ্টির সময়, যার জন্য চা পাতাগুলো কিন্তু অনেক সুন্দর দেখা যাচ্ছে এখান থেকে। আর মূলত চা বাগান বা যেগুলো সবুজ বা গাছপালা এই জাতীয় যে স্পটগুলো রয়েছে, এই স্পটগুলোতে ঘুরতে আসলে অবশ্যই বৃষ্টির সময় আসা উচিত। তাহলে সম্পূর্ণ যে ওদের যে ন্যাচারাল ভিউটা আছে সেটা কিন্তু অনেক সুন্দরভাবে দেখতে পাওয়া যায়। সো দেখতে থাকি নূরজাহান চা বাগান। আরও ভিতরে যাব সামনের দিকে কি কি আছে, কারণ যেহেতু এটা চা বাগান, সবই চা গাছ থাকবে এখানে।
তো ভিউটা হচ্ছে মেইন, যে কোন সাইডটাতে আসলে কেমন ভিউ আছে, টিলা বা কেমন সিস্টেম, এগুলো আর কি দেখবো, আপনাদেরকেও দেখাবো। সো দেখতে থাকুন, আর সামনে আরও নতুন কিছু হয়তো আসছে। নুরজাহান চা বাগানের আরও সামনের দিকে যাচ্ছি। আপনারা হয়তো ভিডিওতে দেখতেছেন, আসলে আল্লাহ তাআলার সৃষ্টি কত সুন্দর, সেটা যদি আপনি বাইরে ভ্রমণে না আসেন তাহলে আসলে রিয়েলাইজ করতে পারবেন না যে মহান রব্বুল আলামিন আমাদের জন্য কত সুন্দর সৃষ্টি করেছেন। এখন এই চা বাগানের এরিয়া বেশ বড়, কত একর অ্যাকচুয়ালি আমি এটা জানি না, যার জন্য আপনাদেরকে আমি জানাতে পারতেছি না, কিন্তু এটা অনেক বড় এরিয়া, যার জন্য আমরা সামনের দিকে যাচ্ছি, দেখি কতদূর পর্যন্ত যেতে পারি। আর একটা ইনফরমেশন আপনাদেরকে দিয়ে রাখি, সেটা হলো যে শ্রীমঙ্গলে যখন আসবেন তখন স্পটগুলো কিন্তু একটা থেকে আরেকটা দূরত্ব বেশ অনেক। সো আপনাকে অবশ্যই কোনো না কোনো গাড়ি রিজার্ভ করতে হবে, সেটা হতে পারে সিএনজি বা হতে পারে আপনার জিপ গাড়ি বা অটো। সো যদি আপনারা সংখ্যায় বেশি লোক হন, 5 জনের অধিক হন, তাহলে অবশ্যই আপনারা জিপ গাড়ি ভাড়া নেবেন, তাহলে আপনাদের আসলে এই পুরো জায়গাগুলো ঘুরতে সুবিধা হবে, কারণ স্পটগুলো অনেক দূরে দূরে। সো আপনারা চিন্তা করে নেবেন যে কোন ট্রান্সপোর্ট ব্যবস্থা আপনাদের জন্য আসলে সুবিধা হয়, যেটা হলো আপনার সিএনজি, চাঁদের গাড়ি বা হচ্ছে অটোর মধ্যে। এখন এটা দিয়ে আমি উপরে উঠবো, ওই যে উপরে যে জায়গাটা আছে ওইখানে যাব, কি এই চা বাগানের উপরে কি আছে। মূলত চা বাগানের এই জায়গাগুলোতে যারা চা পাতা উঠায় শুধুমাত্র তারাই আর কি এদিকে যাতায়াত করে, পর্যটক অত বেশি কিন্তু এই উপরের দিকে উঠে না। কিন্তু আমরা উপরের দিকে যাব, যে আর কি আপনাদেরকে দেখাবো যে উপরের ভিউটা কেমন। অনেক দূর ইতিমধ্যে চলে আসছি, আরও উপরে উঠতে হবে, একদম টিলার উপর পর্যন্ত যাব, যেখানে আমাদের ড্রাইভার সাহেব আমাকে একটা বিষয় একটু সতর্ক করলো, সেটা হলো এখানে জোকের উপদ্রব আছে। সো জোক হতে সাবধান, এই জন্য আর কি একটু দেখে শুনেই উপরের দিকে উঠতেছি। একদম টিলার উপরের সাইডটাতে চলে আসছি। এটা খারাপ না, এখানে কিছু নাই, অবশ্য ঢালের সাইড দিয়েই যত গাছপালা এগুলো লাগানো, আর একটা সাইডটা হচ্ছে ফাঁকা। আমার এই পাশের সাইডটা একদমই ফাঁকা, আর এই পাশের সাইডটা, এই সাইডটাতে হচ্ছে চা বাগান করা। মূলত যে সাইডটাতে রোদ বেশি থাকে ওই সাইডটাতে হচ্ছে আপনার এই চা বাগানগুলো, মানে চা গাছগুলো লাগায়, আর যেগুলো হচ্ছে রোদ যে সাইডে নাই ওই সাইডটা মূলত হচ্ছে চা গাছ হয় না, কারণ এখানে রোদ এবং পানির খুব প্রয়োজন হয়। বেশ উঁচুতে আছি, আর আমার বেশ অনেকটা কষ্ট হয়ে গেছে এখানে উঠতে, যেটা আমার নিঃশ্বাস নেওয়ার দেখে বুঝতে পারতেছেন। আর যেটা অ্যাকচুয়ালি একটা জিনিস আপনাদের সঙ্গে একটু শেয়ার করতে চাই, সেটা হলো আমরা আমাদের জীবনের হয়তো এমন কোনো পর্যায় বা এমন কোনো মোমেন্ট চলে আসে যেটার জন্য আমাদেরকে হয়তো এমন কোনো ডিসিশন নিতে হয় যে আত্মহত্যা বা এমন কিছু। কিন্তু একটা জিনিস আমাদেরকে মাথায় রাখতে হবে, মহান রব্বুল আলামিন আমাদেরকে যেভাবে সৃষ্টি করছেন শুধুমাত্র কিন্তু তার ইবাদত করার জন্য। যদি আমরা আমাদের লাইফটাকে একটু অন্যভাবে চিন্তা করি, পাওয়া না পাওয়ার হিসাবটা যদি বাদ দিয়ে চিন্তা করি, তাহলে কিন্তু আমাদের লাইফটা অনেক সুন্দর। আপনি কি পেলেন না এগুলো চিন্তা না করে যদি নিজের লাইফটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যান, তাহলে কিন্তু আপনার জীবনে দুঃখ কষ্ট বলে কোনো কিছু থাকে না। সো আমরা আমাদের জীবনকে এত অল্প মানে সিচুয়েশনে ভেঙে পড়বো না, আমাদের লাইফটাকে সামনের দিকে
আর সুন্দরভাবে নিয়ে যাব, যাতে আমাদের আর কি মানে লাইফটা নষ্ট না হয়, কারণ আমাদের জীবনের মূল্যটা কিন্তু অনেক। এতক্ষণ আপনাদেরকে যে সাইডটা দেখালাম এটা হচ্ছে নূরজাহান চা বাগানের আর কি এন্ট্রি যেখান থেকে, আর সামনে কিন্তু এর অনেক বড় এরিয়া। তো এখন আমরা সামনের দিকে আরও যাব, তো ওই দিককার সাইডটাও আপনাদেরকে আমি দেখাচ্ছি। রাশিদের অনুভূতি কি ফিরে এসে? অনেক ভালো লাগতেছে, সিরিয়াসলি অনেক ভালো লাগতেছে। আসতে তো চাইছিলেন না? আসতে চাইছিলাম না, সেটা অন্য বিষয়, ঠিক আছে। বিষয়টা হচ্ছে সবই তো জানেন, মাঝে 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 ভাই আমার মাঝে মাঝে শ্রদ্ধেয় ছোট ভাই মাঝে মাঝে ভাই ফাইনালি তারা নিয়ে আসতে পারছি, এতে অফিসে আমি অনেক খুশি। চেয়ারে বসে মাঝে মাঝে নিজেকে হাল্ক মনে হয়, মনে যদি হয় যে হাল্ক যদি লোকের মতো যদি আশেপাশে Yeah. দুই একটা লোকটা যদি আশ্রয় দিতে পারতাম। দুই একটা লোককে কি আপনি নাম বলবেন? না না, ওটা নাম বলা যাবে না। না না, নাম বলে চাকরি নাও থাকতে পারে, নাম বলে চাকরি নাম বলে বাকিটা চাকরি আমি নাও দেখবো থাকতে ভাই। পারে, ঠিক আছে। Please, একটা নাম বল। নাম বল, না, না। দুই একটা, বেশি না। দুই একটা নাম বলা যাবে না। আল্লাহ, এই যে আমার আগের ভিডিও যে অ্যাসিস্ট্যান্ট ছিল সে এখন নাই, সে আপাতত ডেড। এখন নতুন অ্যাসিস্ট্যান্ট পাইছি, এই যে আমার থেকে বেশি ভালো ভিডিও করে। এই গেল, আর এই যে একজন, এটারে আপনারা চেনেন এই মালটারে। আর এই যে তা সে তার গার্লফ্রেন্ডের জন্য এই জায়গায় ছবি কালেক্ট করতেছে। গার্লফ্রেন্ডে না পাঠাইলে আবার গেলে চান্স নিতে দেবে না। আর এই যে ইয়ো ইয়ো বয়, পুরা ইয়ো ইয়ো। নূরজাহান চা বাগান থেকে যখন গেট থেকে এন্ট্রি করছি, এন্ট্রি করে যখন ভিতরের দিকে আগাইছি, তখন পুরো পুরো বাগানটা, যেহেতু এটা চা বাগান, সেটা পুরোটাই কিন্তু এরকম সবুজের সমারোহ। আশপাশে যা দেখবেন সব কিন্তু একদম পুরো সবুজ, কারণ আশপাশে সবই হচ্ছে এখানে চা গাছ। আর এটা কিন্তু একটি ব্যক্তি মালিকানাধীন চা বাগান, নূরজাহান টি গার্ডেন বলা হয়, যেটাকে শ্রীমঙ্গলের অন্যতম জনপ্রিয় একটি ভ্রমণ কেন্দ্র। আসলে এটাকে ভ্রমণ কেন্দ্র বলাটা যায় না, তার কারণ হলো এটা ব্যক্তি মালিকানাধীন এবং গভর্নমেন্টের কোনো ইন্টারফেয়ার নেই এখানে। সো এটাতে আর কি অনেকের প্রবেশও নিষেধ থাকে অনেক চা বাগানে, বাট নূরজাহান চা বাগানটা কিন্তু তেমন না। এটা কিন্তু প্রবেশের কোনো নিষেধাজ্ঞা নাই, এখানে সবাই আসতে পারবে, দেখতে পারবে ঘুরে। আর আমি কিন্তু অলমোস্ট প্রায় আমার সমান সব চা বাগান, এত উঁচু আর কি, মানে চা গাছগুলা। তো দেখতেছেন আমি আর কি যে একটা রাস্তা করে দিছে এখানে মাঝখান দিয়ে, সেটা দিয়ে আর কি ভিতরের দিকে গেছিলাম। এখন আর একটু সামনের দিকে যাব, কারণ ভিতরে আসলে ওইদিকে কেউ নাই, কোনো মানুষজন নাই, এই জন্য ওইদিকে যাব না। সামনের দিকে যাব যেখানে আমাদের লোকজন আছে, ওখান থেকে এই টি গার্ডেনের আরও ভিতরের দিকে যাব। আর টি গার্ডেন কিন্তু অনেক বড়, যেটা হয়তো বা শ্রীমঙ্গলের সব থেকে বড় চা বাগান হচ্ছে এই নূরজাহান চা বাগান। নূরজাহান চা বাগান ঘোরা শেষ করে এবার আমাদের গন্তব্য শ্রীমঙ্গলের অন্যতম জনপ্রিয় আরেকটি পর্যটন কেন্দ্র মাধবপুর লেক। আসলে লাউয়াছড়া জাতীয় উদ্যান, নূরজাহান চা বাগান এবং মাধবপুর লেক তিনটা একই লাইনে হওয়ায় আপনি যে গাড়িটি রিজার্ভ করবেন সেই গাড়িওয়ালা আপনাকে এই তিনটা স্পট পরপর একসাথে দেখাবে। তাই আমাদের আজকের দিনের সর্বশেষ স্পটটি ছিল মাধবপুর লেক। আমরা ইতিমধ্যে মাধবপুর লেকের গেটে পৌঁছে গেছি। গেট থেকে কিছু দূর সামনে এগিয়ে একটি সিঁড়ি পার হয়ে আপনি মাধবপুর লেকটিকে দেখতে পাবেন। মূলত মাধবপুর লেক একটি চা বাগান এবং এই চা বাগানের পাশেই একটি লেক অবস্থিত, যেখান থেকে এই লেকটির নামকরণ করা হয়েছে মাধবপুর লেক। আর এই লেকটি মোটামুটি বেশ সুন্দর। এছাড়া এখানে বেশ কয়েকটি টিলা রয়েছে, যে টিলার উপরে উঠে আপনি বেশ কোয়ালিটি টাইম স্পেন্ড করতে পারবেন। এই মাধবপুর লেকের এরিয়াটা কিন্তু মোটামুটি বেশ বড়। এছাড়া এর সাথে যে চা বাগানটি রয়েছে, এই চা বাগানের এরিয়াটাও কিন্তু অনেক বড়। পুরো লেকের চারপাশ জুড়েই এই চা বাগানটি আপনি দেখতে পাবেন।
যেহেতু আমরা নূরজাহান চা বাগানে বেশ অনেকটা সময় পার করেছি, তাই আমরা এই মাধবপুর লেকে খুব একটা বেশি সময় পার করব না বলে ঠিক করেছি। তাই আমরা মোটামুটি বেশ কিছুটা স্পট ঘুরে আমরা আবার আমাদের রিসোর্টে ব্যাক করার চিন্তাভাবনা করেছি। কারণ অরণ্যের দিনরাত্রি রিসোর্টটি একটু ভিতরে অবস্থিত হওয়ায় সন্ধ্যার পরে রিসোর্ট পর্যন্ত যেতে কিছুটা সমস্যা হয়। আর যে গাড়িগুলো রিজার্ভ করা হয়, চাঁদের গাড়ি বা সিএনজি, এগুলো সন্ধ্যার পরে সার্ভিস না দেওয়ার জন্য বেশি চেষ্টা করে। তাই আমরা সন্ধ্যার আগে আগে আমাদের রিসোর্টে ফেরার জন্য মাধবপুর লেক থেকে খুব অল্প সময় ঘুরে বেরিয়ে পড়েছি, যাতে আমরা আমাদের রিসোর্টে সন্ধ্যার আগেই পৌঁছে যেতে পারি। আমি যতটুকু মাধবপুর লেক ঘুরে দেখতে পেরেছি, সেটা হলো মাধবপুর লেকে ঘুরে দেখার মতো তেমন কিছু নেই। তাই আমরা এই মাধবপুর লেকে খুব একটা বেশি সময় পার করিনি। এটাই ছিল আমার শ্রীমঙ্গল ভ্রমণের প্রথম দিনের গল্প। আবারও আসছি দ্বিতীয় দিনের গল্প নিয়ে। ততক্ষণ অবশ্যই সবাই ভালো থাকবেন। যদি আমার শ্রীমঙ্গল ভ্রমণের প্রথম দিনের গল্প আপনাদের কাছে ভালো লেগে থাকে, তাহলে চাইলে আমার চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করতে পারেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন, তারা চাইলে আমার পেজটিকে একটি ফলো এবং ভিডিওটিতে লাইক করতে পারেন। এছাড়া যদি আমার সঙ্গে রিয়েল টাইম কানেক্ট থাকতে চান, তাহলে আমার ফেসবুক পেজে আমাকে ফলো বা লাইক বা ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে পারেন। এছাড়া আমার ইনস্টাগ্রাম পেজে আমার সঙ্গে কানেক্ট হতে পারেন। আমি আমার ডেসক্রিপশন বক্সে ফেসবুক পেজের লিঙ্ক এবং ইনস্টাগ্রাম পেজের লিঙ্ক শেয়ার করব। অবশ্যই সবাই ভালো থাকবেন। আবারও দেখা হচ্ছে শ্রীমঙ্গল ভ্রমণের দ্বিতীয় পর্ব নিয়ে।